কি গো এমপি মশাই, বিয়ে শাদি করতা না? অনুভব আর চোখে ইচ্ছের দিকে তাকিয়ে বলল, এই বুড়ো বয়সে কি বউ জুটবে? বুড়ো? কে বুড়ো? যে তোরে এই কথা কইছে হ্যার চোখ কানা, আর তার কপালেই বুড়ো জামাই জুটবে দেখিস। অনুভব হাসলো। ইচ্ছে রেগে তাকালো। সে জানে তার দাদি যান এত কিছু ভেবে বলেনি, কিন্তু এই লোকের হাসি দেখে তার মেজাজ বিগড়ে গেল। তবে কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ হতেই অনুভব তাড়া দিল। আনোয়ারা বেগম শফিক সাহেবের তার ঘরে রাখতে গেলেন। ওহি বাহিরে হাত ধুচ্ছিল। ইচ্ছে একা একা জিনিসপত্র গুছিয়ে রাখছিল। অনুভবকে দেখে বলল, আপনি তখন হাসলেন কেন? তো হাসতে কি মানা ছিল? মানা থাকবে কেন? যত খুশি হাসুন, দরকার হলে মাইক এনে হাসুন। আমার হাসি দেখে তোমার জ্বলছে কেন? ইচ্ছে উত্তর করল না। প্রসঙ্গ পাল্টে বলল, তা ব্যাপার কি এমপি মশাই? আজকাল আপনাকে দেখাই যায় না। অনুভব তার দিকে তাকালো। গম্ভীর কণ্ঠে বলল, কাজে ব্যস্ত থাকে। ও, আমি আর রোহি কোথায় থাকবো? হোস্টেলে। শুনুন, আপনি কি আমার আর রোহির সাথে থাকবেন? অনুভব অবাক কণ্ঠে বলল। আমি গার্লস হোস্টেলে কেন থাকতে যাব? ইচ্ছে নিজের মাথায় নিজে চাটি মেরে বলল, ও, ভুলেই গিয়েছিলাম আপনি ছেলে মানুষ। অনুভব তাকে টিটকারি মারতে ছাড়ল না। ভুরু কুচকে বলল, দেখো মেয়ে, কোনোদিন আবার এটা ভুলে যেও না তুমি মেয়ে মানুষ। তাদের কথার মাঝেই ওহি চলে আসতেই অনুভব বলল, ওহি, এবার যেতে হবে আমাদের। ওহিও বিদায় নিল সবার থেকে। চলে যাবে এমন সময় ইচ্ছে তার হাতে চুপি চুপি একটা চিঠি দিয়ে বলল, তোর খুশটা মার্কা ভাইরে দিবি, নিজে খুলবি না। ওই কিছু বলতে গিয়েও পারল না। অনুভব তাড়া দিল। চিঠি নিয়েই বেরিয়ে পড়ল। বড় রাস্তার মোড়ে এসে ওহি গাড়ির জানালা খুলতেই রঙ্গনকে দেখতে পেল। চায়ের দোকানে বসে সিগারেট টানছে। বিরক্ত হলো কিছুটা। বিড়বিড় করে বলল, এই লোকের কি এটা ছাড়া আর কোনো কাজ নেই? অনুভব হঠাৎ বলল, জানলা খুললি কেন? ঠান্ডা বাতাস আসছে, বন্ধ কর। ওহি বন্ধ করে অনুভব হঠাৎ বলল, তুই রঙ্গনকে চিনিস? ওহি চমকে তাকালো। মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমতা আমতা করে বলল, কেন ভাইয়া? এমনি, না চিনলে চেনার দরকার নেই। সারা রাস্তা আর কোনো কথা বলল না কেউ। বাড়ি ফিরতে ওহি তার হাতে চিঠি না দিয়ে টুপ করে পকেটের মধ্যে দিয়ে দিল। রুমে গিয়ে ফোন হাতে নিয়ে রঙ্গনকে কল দিল। প্রথমবার রিং হতেই ধরল। সে কিছু বলার আগে ওপাশ থেকে বলল, তুই কি তোর ভাইয়ের সাথে সংসদে যাওয়া শুরু করলি নাকি? ওই কিছুটা ভরকে গিয়ে বলল, না না, ইচ্ছেতে বাড়িতে গেছিলাম। ও, আচ্ছা, আপনি সবসময় সিগারেট কেন খান? মুখ দিয়ে ধোঁয়া বের করে কি শান্তি পান? কি আছে এতে? খেয়ে দেখতে পারিস। ওই চোখ মুখ কুচকে বলল, আমি একদম পছন্দ করি না সিগারেট খাওয়া। কোনটা তোর বেশি অপছন্দ, আমার তুই ডাক নাকি সিগারেট? ওই কিছু সময় ভাবল মূলত দুটোই তার অপছন্দ, তাই বলল। দুটোই আমার অপছন্দ। রঙ্গন হেসে বলল। আর আমি? ওই কিছু না ভেবেই বলল, আপনিও। বেশ ভালো কথা, ঘুমিয়ে পড়, রাত হয়ে গেছে। ওই কিছু একটা ভেবে বলল, আচ্ছা, আপনি ভদ্রলোক হয়ে থাকতে পারেন না? তো আমি কি অভদ্র লোক? ওহি বিরক্ত হয়ে বলল, না, আপনি আমার দেখা সেরা ভদ্রলোক। ভুল উত্তর। ওহি প্রসঙ্গ পাল্টে বলল, আমাকে গান শোনাবেন না? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তোরা মায়া জাতি, মানেই প্যাঁচযুক্ত উন্নত জাতের প্রাণী। কি বলিস? নিজেরা বুঝিস না, যাকে অপছন্দ তার কাছে গান শুনতে চাস? ওই কিছু না বলে ফোন কেটে দিল। মনে মনে বলল, এই বেটা জন্মের খাট্টারা, প্রথম দিন নিজে গান শোনালো, আর আজকে শুনতে চেয়েছি বলে আমার দোষ। আজকে ওহি আর ইচ্ছে ঢাকার রওনা দিয়েছে। যাওয়ার আগে দুজনে বেশ কান্নাকাটি করেছে। আপন জনেদের ছাড়া থাকতে প্রায় সবারই কম বেশি কষ্ট হয়। দুজনেই প্রতিযোগিতা লাগিয়ে কান্না করছে। অনুভব শুধু চেয়ে চেয়ে দেখছে, কিছু বলছে না। কিন্তু 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও যখন থামলো না, তখন ধমকে বলল, ড্রাইভার চেঁচা, গাড়ি ঘোরাও, আমরা বাড়ি ফিরবো। ব্যাস, দুজনে কান্না বন্ধ। ইচ্ছের কিছুটা রাগ হলো। কান্না করেও শান্তি নেই। হুট করে ওহিকে বলল, ওই একটা গান শোনো তো। ওহি বড় বড় করে তাকিয়ে বলল, আমার গলায় গান আসে না, তুই বল। তাহলে একটা কবিতা বল। মনে পড়ছে না, তুই বল। ইচ্ছে যেন এটারই অপেক্ষাই করছিল। বলতে শুরু করলো, বাড়ির কাছে এমপির বাড়ি, তারপরেতে আমার বাড়ি, সেই বাড়িতে থাকে আমার জামাইয়ের দাদা দাদি। অনুভব ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইল।
এমন কবিতা সে বাপের জীবনেও শুনে নাই। ওই একবার ইচ্ছের দিকে তাকালো, একবার ভাইয়ের দিকে তাকাচ্ছে। হুট করে হেসে ফেল। তাকে হাসতে দেখে তাল মিলালো ড্রাইভার নিজেও। এভাবে সারা রাস্তা গল্প করতে করতে ঢাকা পৌঁছালো তারা। কালকে হোস্টেলে উঠিয়ে দিবে, আজকে অনুভবের ফ্ল্যাটে থাকবে দুজন। এমন পরিকল্পনা করেই এসেছে ওহি আর অনুভব। তবে এই বিষয়ে ইচ্ছে অবগত নয়। গাড়ি এসে থামলো একটা অ্যাপার্টমেন্টের সামনে। অনুভব গাড়ি থেকে নেমে যেতে যেতে ওদেরকে নামতে বলল। কিছু ব্যাগপত্র নিজে নিয়ে বাকিগুলো ড্রাইভারকে নিয়ে আসতে বলল। যেহেতু ওহি এখানে আগেও থেকেছে তাই সবকিছু তার চেনা। ঝটপট গাড়ি থেকে নেমে পড়তে লাগলো। ইচ্ছে তাকে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা কি হোস্টেল? না না, এটা আমাদের ফ্ল্যাট। আজকে এখানেই থাকতে হবে, কালকে আমরা হোস্টেলে চলে যাব। এখানে কে থাকে? বেশিরভাগ সময় ভাইয়া থাকে। ইচ্ছে মাথা নাড়িয়ে নেমে পড়ল। সারা রাস্তা বকবক করে মাথা ব্যথা করছে। হাঁটতে হাঁটতে গিয়ে লিফটে উঠল। সবার হাত সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। অনুভব ওরা আসতেই চালু করে দিল। 7 তলায়। অনুভব কিছু একটা ভেবে বলল, তোমাদের নিশ্চয়ই ক্ষুধা লেগেছে। ভীষণ। ঠিক আছে, আমি তোদের রেখে খাবার নিয়ে আসছি। ইচ্ছে এতে নাকচ করে বলল। না না, আমি বাইরের খাবার খেতে পারি না, আমি রান্না করব। অনুভব আর চোখে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল। ওহি, তোর সই থেকে শুনে নেয়, পারবে নাকি? ইচ্ছে অপমানিত বোধ করলো, বলল। ও কেন জিজ্ঞেস করবে? আপনি জিজ্ঞেস করুন। ঠিক আছে, রান্না জানো? ইয়েস, ইচ্ছে সব পারে। বেশ পরে, কিন্তু আমি আর বাইরে যাব না। রান্নার জিনিসপত্র আছে তো আবার? সব আছে। কথা বলতে বলতে গন্তব্যে পৌঁছালো সবাই। অনুভব আগে গিয়ে চাবি খুলে ভেতরে চলে গেল। ইচ্ছে রুমে ঢুকেই অবাক হয়ে গেল। এত সুন্দর পরিপাটি করে রাখা সবকিছু। কে বলবে এখানে একটা ছেলে থাকে? ওহি, তোরা ফ্রেশ হয়ে নে, আমি ফ্রেশ হতে গেলাম। অনুভব রুমে চলে যেতেই ওহি আর ইচ্ছেও একটা রুমে চলে গেল। ইচ্ছে ফ্রেশ হয়ে আসতেই ওহি গেল ফ্রেশ হতে। ইচ্ছে এদিকে ওদিকে তাকিয়ে দেখছে সবকিছু। উঠে দাঁড়ালো, হাঁটতে হাঁটতে বেলকুনির দিকে গেল। দোলনা দেখতে পেয়ে তো খুশিতে মনটা নেচে উঠল। চট করে গিয়ে বসে পড়ল। চারপাশে দেখতে লাগলো। আশেপাশে শুধু বড় বড় বিল্ডিং আর বিল্ডিং। বেলকুনিতে টবে করে বেশ কয়েক রকমের ফুল গাছ লাগানো। চারপাশটা বেশ পরিষ্কার। যে কেউ দেখলে বুঝবে গাছগুলোতে অনেক যত্ন নেওয়া হয়। টব দেখে একটা কালো রঙের গোলাপ ছিঁড়ে কানে গুঁজলো। আজকে প্রথম নিজের চোখে কালো রঙের গোলাপ দেখলো। এর আগে কখনো দেখেনি। ইচ্ছে মনে মনে ভাবলো, এমপি মহাশয়ের তো এত সময় নেই, তাহলে এগুলো যত্ন কে করে? কি আবার নির্ঘাত কাজের লোক। নিজেই নিজেকে প্রশ্ন করছে, আবার নিজেই উত্তর করছে। তার ভাবনার মাঝে ওহি এসে তার পাশে বসে পড়ল। মেয়েটা সবে গোসল করে বের হয়েছে। ইচ্ছে তাকে দেখে বলল, কি রে, এই শীতে গোসল করলি নাকি? হ্যাঁ রে, বড্ড ক্লান্ত লাগছিল, এখনো অনেক আরাম লাগছে। ইচ্ছে আর কিছু না বলে চারপাশ দেখতে লাগলো। ওহি আর একটু কাছাকাছি বসে বলল, আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো। ইচ্ছে তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল। একটা কথা। ওহি তার মাথায় একটা চাটি মেরে বলল, আগে শোন ফাজিল। তুই আমার ফাজিল বললি? না কই, তুই কেন ফাজিল হবি? আমি ফাজিল। ইচ্ছের সাথে সাথে বলল। না, তুইও ফাজিল না, তোর ভাই ফাজিল। ওই চশমাটা টেনে ভালো করে পরে নিয়ে বলল, তুই সবসময় আমার ভাইয়াকে কেন টানিস বলতো? গাড়ির মধ্যেও কি কবিতা বললি, আবার চিঠি দিস উল্টো পাল্টা, তোর ভয় লাগে না? ইচ্ছে হেসে মাথা নাড়িয়ে না বোঝায়, অর্থাৎ তার ভয় লাগে না। কেন লাগে না? ইচ্ছে পা উঠিয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতে বসে বলল, তার 3টে কারণ আছে। কি কি বল। প্রথমত, তোর ভাইকে ছোট থেকে বেশ অনেকবার দেখেছি, তাই তাকে বাড়ির কাছে মানুষ লাগে। দ্বিতীয়ত, তোর ভাই আমাকে কিছু বলবে না আমি জানি, এবারটা তো ভদ্রলোক মাইয়া মানুষ, কিছু বলে না। আর তৃতীয়ত, আমি রাজনীতিবিদদের পছন্দ করি না, আর চিঠি দেই গ্রামের মানুষের সমস্যা জানিয়ে। এটা আমার দায়িত্বের কাতারে পড়ে, বুঝেছিস? ভদ্রলোকের ভদ্র বইন। ওই বড় বড় করে তাকালো। সে আগে ভাবতো হুটহাট এমন কাজ করে এই মেয়ে, কিন্তু এখন বুঝলো না এই মেয়ে এত পরিকল্পনা করে সব করে। অনুভব রুমে এসে ফ্রেশ হয়ে বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে নিল। বড্ড ক্লান্ত লাগছে। তবে শোয়ার পরে আগে বাড়ি থেকে কিছু জামা কাপড় এনেছে, সেগুলো ব্যাগ থেকে বের করে বিছানার উপর রাখতে লাগলো। এখানে আগে থেকে কিছু কাপড় ছিল,
তবে প্রয়োজনের তুলনায় খুব কম, তাই এবার সাথে করে নিয়ে এসেছে। একটা একটা করে কাপড় আলমারিতে তুলে রাখছিল। হঠাৎ পকেট থেকে একটা কাগজ নিচে পড়ে গেল। অনুভব ফুলকুচকে চেয়ে রইল কিছু সময়, অতঃপর কাগজটা হাতে তুলে নিয়ে গিয়ে বিছানায় বসলো। কাগজের ভাঁজ খুলতেই বুঝে ফেললো এটা কে দিয়েছে। পড়তে শুরু করলো। সুঅপ্রিয় এমপি মশাই, ভালো আছেন তো? অবশ্য ভালো আছেন, নইলে তো আর দাওয়াত খেতে আসতেন না। পরীক্ষার কারণে এতদিন এলাকাবাসী সেভাবে খোঁজ খবর রাখতে পারিনি আমি, বুঝলেন? তাই আপনাকে চিঠি দেওয়াও হয়নি। সে যাই হোক, আগের কাজগুলো দেখলাম ঠিকঠাকই করেছেন, চোরটারেও ধরেছেন, কিন্তু আমার সোনার চেইন সেটা তো পেলাম না। সবার জিনিস ফেরত দিলেন, আমারটা কেন দিলেন না? এটা কিন্তু ভারী অন্যায়। কালকে আমি স্বপ্নে দেখেছি আপনি আমার সোনার চেইনটা গলায় দিয়ে মাঠে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। এটা আমি কি করে মেনে নিই বলুন তো? তাড়াতাড়ি ফিরিয়ে দেবেন কিন্তু। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আপনার দলের লোকেরাই বেশি রাস্তাঘাট ময়লা আবর্জনা ফেলে, তাদের একটু টাইট দিয়ে দেবেন, হ্যাঁ? এবার আসি আরেক কথায়। দাদিজান না বুঝে কথাটা বলেছে, আপনি হাসলেন কেন? খুব মজা পেয়েছেন না? শুনুন, আমার জামাই হবে একদম নায়কের মতো, বুড়ো টুড়ো হবে না। ইউনিভার্সিটিতে উঠেই বিয়ে করে নেব। অবশ্য আমার বিয়েতে আপনাকে দাওয়াত দেব আমি, রান্না বান্না করে দিবেন। শুনেছি আপনি নাকি খুব ভালো রান্না জানেন। আরো আছে, হাতে হাতে খাবার পরিবেশনও করে দেবেন। সবাই কত খুশি হবে জানেন? সবাই বলবে, আহা দেখেছো আমাদের এমপি কত দয়াবান। খবরের কাগজে বড় বড় হেডলাইন হবে, 1971 সালে ছিল পাকিস্তানের হানাদার, এখন আছে আমাদের এমপি অনুভব মির্জার মতো পাকদার। ইতি, বুঝেই গেছেন, আর বলতে চাইছি না। চিঠি পড়া শেষ হতেই অনুভব শীতল চোখে কিছু সময় তাকিয়ে রইল। কিছু সময় পরে উঠে দাঁড়ালো, আলমারি একপাশে রেখে দিল। বেডে গিয়ে আবার বসবে তার আগেই কিছু পড়ে যাওয়ার শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে পড়লো। রান্নাঘরে যেতেই দেখলো ময়দা রাখা টিনের ডিব্বাটা নিচে পড়ে আছে। চারিদিকে ময়দার ছড়াছড়ি। ওহি আর ইচ্ছে দুজনে বসে ময়দা তুলছে। তা দেখে অনুভব গম্ভীর কণ্ঠে বলল, এখানে কি হচ্ছে? ইচ্ছে প্রচন্ড বিরক্তি নিয়ে তাকালো। লোকটা কি চোখে কম দেখে নাকি? উঠে দাঁড়িয়ে না তাকিয়ে বলল, কাবাডি খেলা হচ্ছে, খেলবেন? অনুভব বেশ শীতল চোখে তাকিয়ে বলল, 10 মিনিটের মধ্যে আমার সবকিছু ঠিকঠাক চাই। টাইম স্টার্ট নাও। বলে ধূপধাপ পা ফেলে চলে গেল। ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলো। এখানে থেকে রান্নাঘরটা পরিষ্কার দেখা যায়। সেদিক থেকে চোখ সরিয়ে ফোনে হাতে নিয়ে দেখতে লাগলো। অনুভব শীতল কণ্ঠে বলল, তার মধ্যে কিছুটা ছিল। ইচ্ছে আবার বসে পড়লো। দুজন মিলে সবকিছু পরিষ্কার করে ফেলো। ইচ্ছে ওহিকে জিজ্ঞেস করলো, কি খাবি তুই? তুই চা বানাবি? ঠিক আছে, তাহলে পরোটা, অমলেট আর চা চলবে? চলবে না, দৌড়াবে। ইচ্ছে কাজে লেগে পড়লো। কিছু একটা মনে হতে ওহিকে বলল। তোর বদ ভাইটা কি খাবে শুনে আয় তো। ওহি চেঁচিয়ে বলল, ভাইয়া তুমি কি খাবে? অনুভব ফোন থেকে মুখ না সরিয়েই বলল, যা বানাবি তাই খাবো। ইচ্ছে পরোটা বেলতে লাগলো। ওহি নিজেও বায়না ধরলো সেও বানাবে। ইচ্ছে তার কাছে দিতেই ওহি বেলতে গিয়ে প্রথমে বেলনা ফেলে দিল। অতপর ময়দা দিয়ে চারপাশ ছড়িয়ে ছিটে একাকার করলো। ইচ্ছে রেখে তার কাছ থেকে বেলনা কেড়ে নিয়ে পড়ল, খুশটা মহিলা, এটা কি করলি? হ্যাঁ, সামান্য পরোটা বেলতে পারিস না? তোর জামাই কি বিয়ের পর তোকে কাজ না করিয়ে আলমারিতে তুলে রাখবে নাকি? ওই চট করে রঙ্গনের কথা মনে পড়ে গেল। সেদিনে পরে আর তার সাথে কথা হয়নি। সে না ফোন দিয়েছে আর না ওহি ফোন দিয়েছে। মনে মনে ঠিক করেছে তাকে কল না দিলে সেও দিবে না। বাচ্চাদের মতো ফেস বানিয়ে পড়ল, আমি না হয় একটু পারি না, তাই বলে এভাবেই বলবি? আমি রান্না পারি না, এটা কি আমার দোষ বল? আমার জামাইয়ের কপালের দোষ। ইচ্ছে তার দিকে তাকিয়ে হাসলো, গাল টেনে পড়ল, ওলে বাচ্চাটা কাঁদে না, দোয়া করি তোর কপালে এমন জামাই জুটুক যে তোকে রান্না করে খাওয়াবে। তাদের গল্পের মাঝেই তাড়া দিল অনুভব। ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলল, আর কয়দিন লাগবে? ইচ্ছে মুখ ভেঙচি দিয়ে ঝটপট কাজে হাত লাগালো। সবকিছু গুছিয়ে নিয়ে টেবিলে গেল। খাওয়ার টেবিলে আর কোনো কথা হলো না। পরের দিন সকাল হতে অনুভব ওদের নিয়ে বেরিয়ে পড়লো। আগে কোচিংটা চিনিয়ে দিল, পরে হোস্টেল। বেশি দূর তো না, কোচিং থেকে তাদের হোস্টেলটা 20 মিনিটের রাস্তা। অনুভব তাদের রেখে যাওয়ার সময় বারবার বলে দিয়েছে কোনো সমস্যা হলে তাকে জানাতে। ইচ্ছে জানাই কোনো সমস্যা হবে না, আর হলে জানাবে। তবে অনুভব কিন্তু তাকে টিটকারি মারতে চায়নি। ওই যখন গাড়ি থেকে ব্যাগ বের করছিল, অনুভব তখন ইচ্ছের পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলেছিল, যে কবিতা লিখো ভবিষ্যতে তো দেখছি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে যাবে। যাই হোক, এটা তোমার নিচের বাড়ি নয়। বাদরামি কমিয়ে দুজনে ভদ্র হয়ে থাকবে। শোনো মেয়ে, সবে কিন্তু তোমার সুপ্রিয় এমপি মশাইয়ের মতো নয়।
এটাই ছিল শেষ কথা অনুভবের সাথে। তারা এখানে এসেছে 2 সপ্তাহ হলো। ওহির সাথে অনুভবের কথা হলেও তার হয়নি। ইচ্ছার ওহি 2 বেডের রুম নিয়েছে, তাই সিনিয়র জুনিয়রের প্যারা নেই। প্রথম বাড়ির জন্য প্রচন্ড মন খারাপ লাগতো। কয়েকদিন বাড়িতে ফোন দিয়ে কান্নাকাটিও করেছে, তবে ধীরে ধীরে খারাপ লাগা কমে গেছে। আপাতত পড়াশোনা নিয়ে দুজনেই ব্যস্ত। কোচিংয়ে তাদের 2 ফ্রেন্ড হয়েছে, জিনিয়া আর জিহান, যমজ ভাই বোন তারা। দুজনেই বেশ মজার। ওহি আর ইচ্ছে কোচিং এর গেটের সামনে রিক্সা থেকে নামতে জিনিয়া এসে ইচ্ছেকে জড়িয়ে ধরে বলল, দোস্ত জানিস, আজকে আমি খুব খুশি। কেন রে, তোর বিয়ে ঠিক হয়েছে নাকি? আরে না, আমার ক্রাশ কালকে ট্রফি জিতেছে। ইচ্ছে কৌতূহল নিয়ে বলল, কে রে? মুনাওয়ার ফারুকি। ও কি জিতেছে? জিনিয়া নিজের মাথায় হাত দিয়ে বলল, আরে বিগ বস রে, বিগ বস। তুই দেখিস না? জানিস ওকে আমার কত ভালো লাগে, দেখলেই বিয়ে করতে মন চায়। ইচ্ছে মাথা নাড়িয়ে না বোঝালো। সে চিনে না। ওই এত সময় নীরব থাকলো, এবার কথা বলল। চশমাটা ঠিকঠাক মতো পরে নিয়ে বলল, কিন্তু ওই ব্যাডার তো ক্যারেক্টারের সমস্যা আছে। আগে একবার বিয়ে হয়েছিল, যদিও বিচ্ছেদ হয়ে গেছে, কিন্তু তার তো একটা ছেলে আছে, সাথে 3টে প্রেমিকা। তাতে কি? ইচ্ছে জিনিয়ার মাথায় একটা চাটি মেরে বলল। আমি কনফিউজড, এবারে ক্যারেক্টার বেশি ঢিল নাকি তোর? সবাই হেসে বলল। জিয়ান হাসতে হাসতে বলল, দুজনেরই। ক্লাস শেষ করে ফিরছিল, রিক্সায় চড়ে ফিরছিল। এমন সময় ইচ্ছে চেঁচিয়ে বলল, ওহি, ওই দেখ, ওটা তোর সেই বখাটেটা না? ওহি চমকে তাকালো। সেদিকে রঙ্গন রাস্তার মধ্যে বসে আছে, মাথা থেকে রক্ত পড়ছে। রিক্সাওয়ালাকে সাইডে দাঁড়াতে বলে দুজনেই নেমে পড়ল। রঙ্গন হাত দিয়ে রক্ত ঝাড়ছিল, বাইকে উল্টে পড়ে গেছে। ভাগ্যিস রাস্তার সাইডে পড়েছে, মাঝখানে পড়লে তো আরেক গাড়ির তলে গিয়ে পড়তো। তবে এমনি এমনি পড়নি, কেউ ধাক্কা মেরেছে। তবে কে মেরেছে দেখার সুযোগ পায়নি। হঠাৎ কোনো ছায়া দেখতে পেয়ে উপরে তাকালো। ওহিকে এই জায়গায় দেখে কিছুটা অবাক হয়ে বলল, তুই এই জায়গায়? ওহি উত্তর করলো না। ইচ্ছে উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া, আপনার তো অনেকটা মাথায় লেগেছে, হসপিটালে নিয়ে যেতে হবে তো। দৌড়ে গিয়ে রিক্সাওয়ালার ভাড়া মিটে একটা অটো ডেকে দিতে বলল। রিক্সাওয়ালা তাই করলো। অটোওয়ালা রঙ্গনকে অটোতে তুলে ওদের দুজনকে উঠে বসতে বলল। হসপিটালে নিয়ে গেল। ডাক্তার ড্রেসিং করে দিতে দিতে অনেক কিছুই বলছিল। এত কথা রঙ্গনে সহ্য হলো না, রেগে বলল, তুই ডক্টর মানুষ, তুই সেবা যত্ন করবি, এটাই তোর কাজ। ভাষণ দিতে কে বলেছে? ভাষণের দেওয়ার জন্য তো এমপি মন্ত্রীরা আছে। ডাক্তার নিজেও রেগে গেল। অবস্থা বেগতিক দেখে ওহি ডাক্তারের দিকে একটু এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ডাক্তার আঙ্কেল, ওনার মাথায় একটু সমস্যা আছে, কিছু মনে করবেন না। ডাক্তার বোধহয় কথাটা বিশ্বাস করলো, আবার হাত লাগালো। ওহি আবারও নীরবতা পালন করলো। এবার ইচ্ছের একটু সন্দেহ হলো। ওহিকে একটা গুতা মেরে বলল। শোক পালন করছিস নাকি? ওহি মাথা নাড়িয়ে বলল, না, আমি ঠিক আছি। তোর মতিগতি কিন্তু ভালো লাগছে না আমার। আর কিছু বলার আগে ডাক্তার বলল, রোগীর সাথে কি আপনারা দুজনে এসেছেন? ইচ্ছে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাতেই বলল। ঠিক আছে, একজন আসুন, আমি ওষুধ লিখে দিচ্ছি। ইচ্ছে ডাক্তারের পিছু পিছু বেরিয়ে গেল কেবিন থেকে। ওহি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। রঙ্গন তার দিকে তাকিয়ে বলল, এইদিকে এসে বস। ওহি এগিয়ে গিয়ে দাঁড়ালো। বসলো না। রঙ্গন ধমকে বলল, বসতে বলেছি। ওহি বসে বলল, কিছু বলবে? তুই ডক্টরকে কি বললি? না আমি পাগল? ওহি তাতে দাঁত চেপে বলল, হ্যাঁ বলেছি। এখন কি আমাকে মারবে? না, একটা কাজ করে দে। কি? একটা সিগারেট এনে দে। ওহির খুব রাগ হলো। কত বড় বেয়াদব, এ অবস্থায় সিগারেট চাই। থমথমে গলায় বলল, না, পারবো না, তবে বিষেতে দিতে পারবো, খাবে? রঙ্গন হাসলো, বলল, এখন মনে হচ্ছে তুই অনুভবের বোন। ওহি প্রসঙ্গ পাল্টে বলল, আপনার বাড়ির লোকজনকে খবর দিন, আপনার বেডের পাশে ফোন রাখা আছে, কাজ ভেঙে গেছে, দেখুন তো কল দেওয়া যায় কিনা, নইলে আমার ফোন নিন। রঙ্গন ফোন হাতে নিয়ে দেখলো অবস্থা ভালো নয়, তবে বোধহয় কল যাবে। বন্ধুর নাম্বারে কল দিয়ে তাকে আসতে বলল। ওহি অবাক হয়ে বলল, বাড়িতে না জানিয়ে তাদেরকে কেন জানালেন? তোর কোনো সমস্যা হচ্ছে? ওহি কিছু বলার আগেই ইচ্ছে আসলো। রঙ্গন দুজনকে তাড়া দিয়ে বলল, তোর এখন যাওয়া উচিত, আমার বন্ধুরা আমাকে নিতে আসবে।
ইচ্ছে মাথা নাড়িয়ে কাগজটা তার হাতে দিয়ে ওহিকে ইশারা করলো বেরোনোর জন্য। ওহি চলে যাওয়ার জন্য পা বাড়ালো, তখন পেছন থেকে রঙ্গন বলল, মায়া মানুষ বড্ড চালাক। তোকে বোকা ভেবেছিলাম, তুই তো দেখছি আরো চালাক। তোকে আমার প্রেমে পড়তে বলেছিলাম, হলো তুই আমাকে প্রেমে ফেলতে চাইছিস। ভালো হয়ে যা। ওহি হতভম্ব হয়ে কিছু সময় তার দিকে তাকিয়ে রইল। পুরো বিষয়টা তার মাথার উপর দিয়ে গেল। তাকে থেমে থাকতে দেখে রঙ্গন আবারও ধমকে বলল, যাচ্ছিস না কেন? এখন কি তোকে কোলে করে বের করতে হবে? আজকে কোচিং শেষে কয়েকজন বন্ধু বান্ধব মিলে ঘুরতে বের হয়েছে। তার অবশ্য একটা কারণ আছে, জিহান তাদের ট্রিট দেবে। রিক্সা থেকে নেমে একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো চারজনই। জিহান তাদের দাঁড়াতে দেখে বলল, কিরে, যাচ্ছিস না কেন? তুই আগে আগে যা। কেন? ইচ্ছে মুখের কথা কেড়ে নিয়ে জিনিয়া বলল। যদি তুই ভেগে যাস তখন? জিহান কথা বাড়ালো না, বিরক্ত নিয়ে ওদের দিকে একবার তাকিয়ে আগে আগে হাঁটতে লাগলো। রেস্টুরেন্টটা 4 তলায়, তাই সবাই গিয়ে লিফটে উঠল। 4th ফ্লোরে গিয়ে আগেই বেরোলো জিহান। ভেতরে ঢুকবে এমন সময় ইচ্ছে ডাক দিয়ে বলল, আরে তুই আগে ঢুকছিস কেন? তো কি করব? কাছের দরজাটা ধরে রাখ, আগে আমরা ঢুকবো। বললেই পারিস, দরজা খোলার মতো শক্তি নাই। এত পেঁচাতে হবে কেন? তোর এত ভাবতে হবে না, যা বলছি তাই কর। সকলে ভেতরে গিয়ে বসে পড়ল। ইচ্ছেরা যে টেবিলটাতে বসেছে তার চারপাশ জুড়ে বেশ কয়েকটা কাপল বসেছে। কেউ হেসে হেসে গল্প করছে, কেউ বা খাইয়ে দিচ্ছে। এসব দেখে ইচ্ছে মুখ ভেঙ্গিয়ে পড়ল। দেখেছিস কত ঢং? তার কথায় দ্বিমত জানিয়ে জিহান বলল, ঢং হবে কেন রে ছেমড়ি? এটা ভালোবাসা বুঝেছিস? না, আমার অত বোঝার সময় নেই। আহারে, আমার যদি একটা বউ থাকতো মাথায় তুলে রাখতাম, কিন্তু কি কপাল, জীবনে একটা সিঙ্গেল মেয়েও পেলাম না। ইচ্ছে তার কথা শুনে দাঁত কেলিয়ে বলল। আমি কিন্তু পিওর সিঙ্গেল আছি। জিহান বড় বড় করে তাকিয়ে হাত দুটো একসাথে করে বলল, মাফ কর বোন, বান্ধবীরা হচ্ছে উন্নত জাতের প্রাণী। এদের বিয়ে খেতে হয়, দেখতে হয়, বিয়ে করতে হয় না। জেনে কথা শুনে সবাই হেসে ফেলল। সবাই মিলে বিরিয়ানি অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলো। হঠাৎ ওহি চোখ গেল একদম শেষে বসা তার ভাইয়ের দিকে। মাথায় হাজারো প্রশ্ন আসলো। তৎক্ষণাৎ ইচ্ছেকে গুঁতো মেরে ফিসফিস করে বলল, ইচ্ছে দেখ, ওটা ভাইয়া না? ওর কথা শুনে সেদিকে দৃষ্টিপাত করলো ইচ্ছে। হ্যাঁ, কথা সত্য। শুভ্র রঙের পাঞ্জাবি পরে বসে আছে এমপি মশাই। তবে অবাক হলো তার পাশে বসা পায়েল খন্দকারকে দেখে। ইচ্ছে উঠে দাঁড়ালো। সবাই একসাথে বলে উঠল, তারা এমপি মশাইয়ের একটু জ্বালিয়ে আসি। ওই মুচকি হেসে সম্মতি দিল। জিহান আর জিনিয়া সেদিকে তাকিয়ে রইল, কি হয় দেখার আশায়। অনুভব কিছু একটা নিয়ে পায়েলের সাথে আলোচনা করছিল। বিষয়টা যে সিরিয়াস তাদের মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। তবু ইচ্ছে পিছু হাঁটল না, এগিয়ে গেল। এই ব্যাটা তাকে কিছু না বলে দিনের পর দিন তার সাহস বেড়েই চলেছে। হুট করে গিয়ে অনুভবের পাশের চেয়ারটা টেনে বসে বলল, এমপি মশাই, আপনি আমাকে না নিয়েই একা একা রেস্টুরেন্টে খেতে এসেছেন? দুজনেই ভ্যাবাচাকা খেয়ে গেল। পায়েলে বিষয়টা বুঝতে একটু সময় লাগলো। অনুভব গম্ভীর কণ্ঠে বলল, কেন আসতে পারি না? কেন পারবে না পিচ্চি? অবশ্যই পারবে। আমি নেতা সাহেবকে বলেছিলাম তোমায় নিয়ে আসতে, কিন্তু বললো তুমি নাকি পড়াশোনায় ব্যস্ত। আপু, এই লোকের কথা একদম বিশ্বাস করবেন না। আমি অলওয়েজ ফ্রি, কিন্তু তার তো আমার জন্য কোনো সময়ই নেই। এইসব কি শুনছি নেতা সাহেব? অনুভব কি বলবে বুঝলো না, চুপ করে রইল। এ সময় সে মোটো ইচ্ছেকে আশা করেনি। পায়েল উত্তর না পেয়ে ইচ্ছেকে বলল, বুঝলে, ইচ্ছের সময় থাকতে তাকে আঁচলে বেঁধে নাও। মানে আবার কি? সময় থাকতে বিয়ে করে নাও। এখন তোমায় পাত্তা দিচ্ছে না, বিয়ের পরে তুমি পাত্তা না দিলেও শোধ তুলবে। ইচ্ছে কিছুটা থতমত খেয়ে গেল, তবু হাসার চেষ্টা করেই বলল, বিয়ে করারও সময় নেই তার। পায়েলকে কিছু বলার সুযোগ না দিই অনুভব তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। ইচ্ছে চট করে উঠে দাঁড়িয়ে পড়ল, না না, আজকে আমি ব্যস্ত, অন্যদিনে বিয়ে করব, কেমন? বড় বড় ধাপ ফেলে চলে গেল পায়েল। সেদিকে তাকিয়ে হেসে বলল,
পিচ্চিটা কিন্তু ভীষণ দুষ্টু নেতা সাহেব, দেখে শুনে রাখবেন। আচ্ছা, শুরু করুন। ইচ্ছে হাঁপাতে হাঁপাতে গিয়ে টেবিলে বসলো। এতক্ষণ সবাই তাকিয়ে থাকলেও তাদের কোনো কথাই শুনতে পায়নি, শুধু তাকিয়েছিল তাকে এভাবে আসতে দেখে। জিনিয়া বলল, কি রে, তোর কি এই বেড়ারে দেখে হাঁপানি উঠে গেল? তুই চুপ থাক বেরি। এবার ওই জিজ্ঞেস করলো। কি হয়েছে রে? ইচ্ছে থমথমে গলায় বলল, তোর ওই খুশটা ভাই এত চালাক কেন রে? কেন, কি হয়েছে? ইচ্ছে সব খুলে বলতেই সবাই এক দফা হাসলো। জিহান তো বলেই বসলো, যাই বলিস, এই বেটা এমপির সাথে কি তোর সেই জমবে। তুই চুপ থাকতো ফাজিল। খাওয়া দাওয়া শেষ করে যে যার গন্তব্যে চলে গেল। বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামলো বলে হোস্টেলে ফিরে ফ্রেশ হয়ে বাড়িতে কল দিল। বেশ কিছু সময় কথা বলে দুজনেই পড়তে বসলো। পড়াশোনার সময় পড়াশোনা আর বাদরামির সময় বাদরামি। ওই পড়তে পড়তে হঠাৎ বিরক্ত হয়ে বলল, ইচ্ছে একটা কবিতা শোনাতো। ইচ্ছে সাথে সাথে দাঁত কেলিয়ে বলল, ছোটবেলায় স্যারের বাড়ি খেয়ে শিখেছি জ্যামিতির অঙ্কন। আমার বান্ধবী প্রেমে পড়েছে, সেই বেটার নাম রঙ্গন। ওই কিছুটা লজ্জাবোধ করলো, তাই কপট রাগ দেখিয়ে বলল, চুপ, উল্টোপাল্টা কথা বলবি না। গরুর হয়েছে 3টি বাচ্চা, আমার বান্ধবী পাছে লজ্জা। ওই বিরক্ত হয়ে বলল, তোর আর ওই ব্যাটা রঙ্গনে কারোরই কোনো লজ্জা শরম নেই। তোরা কি নিজের ভাই বোন নাকি বলতো? ইচ্ছে ভাব নিয়ে বলল। শোন, লজ্জা না থাকা বড় মনের পরিচয়, বুঝলি? ওই অবাক কণ্ঠে শুধায়, মানে? এই যে যাদের লজ্জা শরম কম থাকে তারা কারো কথায় কিছুই মনে করে না, খুব তাড়াতাড়ি সবাইকে মাফ করে দেয়। আর মাফ করে দেয়া কিসের লক্ষণ জানিস? তাকে বলার সুযোগ না দিয়েই ওহি বলে। বড় মানে? ইচ্ছে ওহির পিঠের উপর থাপ্পড় মেরে বলে, দেখেছিস আমার সাথে থাকতে থাকতে তোর বুদ্ধি কত হয়েছে। বেশ কিছু সময় গল্প করে ইচ্ছে আবার পরেই মন দিল। কিন্তু ওহি সামনে বই নিয়ে মনে করলো সেদিনের কথা। রঙ্গন হসপিটালে রেখে আসার পর ওহি তাকে কল করেছিল। হ্যালো, শুনছেন? বল, শুনছি। কেমন আছে? খুব ভালো পার্টি করছি। ওহি হতভম্ব হয়ে বলল, কিন্তু আপনি তো অসুস্থ, হসপিটালে। রঙ্গন বিরক্ত হয়ে বলল, জানিসই হসপিটালে আছি, তবুও কেন জিজ্ঞাসা করছিস কেমন আছি? ওহি স্বাভাবিকভাবেই বলল, বলতে চেয়েছি এখন কেমন আছেন। যেমন দেখে গিয়েছিলি। আপনাকে কে মেরেছিল? তোর ভাই। অসম্ভব, আমার ভাই কাউকে আঘাত করেন না। রঙ্গন হাসলো, বলল, এত বিশ্বাস? অবশ্যই। ভালো। ওই কিছু একটা ভেবে পড়ল। আচ্ছা, একটা কথা বলুন, আপনাকে কেউ খুন করতে চাইলে আপনি তাকে কি করবেন? ওই এমন কথাই রঙ্গন হাসে। মাথার উপরে ছাদের পানে চেয়ে স্বভাব সুলভ ধোয়া উঠতে উঠতে ভাবলেশীন শীতল কণ্ঠে বলে ওঠে, খুনিটা যদি অন্য কেউ হয় তাহলে পরবারে পাঠিয়ে দিব। আর খুনটা যদি তুই হোস তবে বিয়ে করে রঙ্গনের রঙ্গবিহীন কঠোরে নিয়ে গিয়ে বলবো না, এবার মার। ওই চিন্তিত কণ্ঠে বলল, আমার মনে হয় না আপনি এমন কিছু করতে পারবেন। রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমাকে ভালো মানুষ মনে হয়? ওই টিটকারি মেরে বলল, আপনাকে তো আমার মানুষই মনে হয় না, ভালো মানুষ তো তুই। বেশি ভালোই চিনেছিস তবে। ওই কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, দেখে শুনে থাকবেন, রাখছি। ধরে রেখেছে কে? রাখ। আপনি একটা অসহ্য লোক, জানেন? হ্যাঁ জানি। ওই রেগে বলল, আপনার মতো খ্রিস্টান লোকের কপালে জীবনেও বোঝ উঠবে না। রঙ্গন খুব জোরে হেসে উঠে বলল, শোন, তুই যদি মনে করিস এই কথার বিপরীতে আমি তোকে বলবো, তাতে কি বউ না পেলে তোকে বিয়ে করবো, তাহলে ভুল ভাবছিস। কারণ বউ পাই বা না পাই, বিয়ে আমি তোকেই করবো। ওই রেগে বলল, আপনার সাথে যদি আমি আর জীবনের কথা বলি তাহলে? রঙ্গন গম্ভীর কণ্ঠে বলল, তাহলে তোর ভাইয়ের নামটা পাল্টে রাখবো। ওই আশত হয়ে ঘুমন্ত ইচ্ছের দিকে তাকাই। এই দুটো সবসময় তার ভাইকে টানবেই। এই শয়তান দুটো তাকে পাগল বানিয়ে পাগলা গারদে না পাঠানো পর্যন্ত বোধহয় শান্তি পাবে না। কোচিং থেকে 3 দিনের ছুটি দিয়েছে সে খবর আকলিমা বেগম জানার সাথে সাথেই ওইকে কল করে বলেছে তাদের বাসায় যেতে। ইচ্ছে প্রথমে রাজি হলো না, কারণ ছুটি তো দিয়েছে, তবে সাথে দিয়েছে এক গাদা পড়া। কিন্তু আকলিমা বেগমের মধুর ডাক শুনে আর না করতে পারেনি।
দুজনেই প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়লো। ইচ্ছে হঠাৎ বলল। ওই রে, চল না একটু হাঁটি এই ফুটপাত ধরে। ওহি অবাক হয়ে বলল। কিন্তু হেঁটে যেতে যেতে তো সন্ধ্যা লেগে যাবে। আরে ধুর পাগল, অল্প একটু হেঁটে রিক্সা নিয়ে নেব। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। দুজনেই হাঁটতে লাগলো। রাস্তার একপাশে হাওয়াই মিঠাই দেখে ইচ্ছে দুটো কিনে আনলো। একটা নিজে রাখলো, অপরটা ওহিকে দিল। ইচ্ছে খেতে খেতে ওহিকে প্রশ্ন করলো। সই, একটা সত্যি কথা বলবি? তোকে আমি মিথ্যা কবে বলেছি? যা জিজ্ঞেস করি তাই বল, উল্টো প্রশ্ন করিস না তো। আচ্ছা আচ্ছা বল, সত্যিই বলবো। ইচ্ছে একটু রয়ে সই বলল। তুই কি রঙ্গন ভাইকে পছন্দ করিস? ওহি কিছু সময় চুপ হয়ে রইল, অতঃপর বলল। আমি জানি না রিছে, আমার মন কি চাই বুঝতে পারছি না। আর স্বভাবগুলো একসময় ভীষণ বিরক্ত লাগতো, এখন আর তা লাগে না। কথা বলতে ইচ্ছে করে, আর তার গলার গান শুনলে তো আমার মনটাই ভালো হয়ে যায়। ইচ্ছে কিছু সময় ওহির দিকে তাকিয়ে থেকে বলল। কিন্তু ওই তাকে যদি পছন্দই করিস তবে সেই পর্যন্তই রাখ, ভালোবাসা পর্যন্ত যাস না। তার সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই। তোর বাড়ির লোকেদের কথা আমি বাদই দিলাম, আমি নিজেই চাই না তুই কষ্ট পাস। তুই অনেক নরম মনের একটা মানুষ রে, বিষয়টা আর বাড়াস না। তোর আর তার একদমই যায় না। ওহি দীর্ঘশ্বাস ফেলে বলল। আর যদি বলি ভালোবেসে ফেলেছি? ইচ্ছে মুচকি হেসে বলল। তাহলে আমি তার সাথে কথা বলবো, যদি সে নিজেকে পরিবর্তন করতে পারে তবেই তোকে আগাতে দিব, নইলে না। তুই আমাকে বড্ড ভালোবাসিস তাই না? তোর সন্দেহ আছে? একদম নেই, তবে একটু একটু তো আমার ভাইকেও ভালোবাসতে পারিস। ইচ্ছে মুখ ভেঙচিয়ে দিয়ে বলল। আমার বইয়ে গেছে। এই যে আজকে বলছিস বইয়ে গেছে, এমন একদিন আসবে যেদিন তুই নিজেই তাকে অসভ্য ভালোবাসবি। স্বপ্নে নো, বাস্তবে মিলিয়ে নিস। তুই সব জেনে বসে আছিস তাই না? না, তবে এটা ছেড়ে বসে আছি। দুজনে বকবক করতে করতে অনেকটা পথ হাঁটলো। তারপর পা লেগে আসতেই একটা রিক্সা ডেকে উঠে পড়ল। বাসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল গড়িয়ে গেল। এ নিয়ে অবশ্য আকলিমা বেগম বেশ কিছু সময় বকাঝোকা করলেন। তারপর দুজনকে ফ্রেশ হয়ে আসতে বলে নাস্তা বানাতে চলে গেলেন। দুজনে রুমে এসে টান টান হয়ে শুয়ে পড়ল। কিছু সময় পরে ইচ্ছে জিজ্ঞেস করলো। আরিয়া আপু আর আবির ভাইয়া কোথায় রে?